রয়টার্সের ইপসোস একটা জরিপ করেছিল, সেই আলোচনা আমরা করছি যে প্রতি 4 জন মার্কিনীর মধ্যে 3 জন মার্কিনী এই যুদ্ধকে সমর্থন করে না। এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বিশেষ করে ডেমোক্রেটটা তো করেই না, রিপাবলিকানদের মধ্যেও যারা, সেটিও একটা বড় শতাংশই যুদ্ধের বিরুদ্ধে ছিল। কিন্তু সিনেটে গিয়ে যেটা হলো, কংগ্রেসে গিয়ে যেটা হলো, আলটিমেটলি সেই যুদ্ধ সীমিতকরণ বা যুদ্ধের বিপক্ষে সেটি পাশ হতে পারলো না। মানে আমেরিকান জনগণের কথা আমরা এতদিন বললাম, তাদের যে প্রতিনিধিত্ব, মানে সেটি বা কি বার্তা দিল আসলে? না, এটা তো মানে আপনি জনগণের কথা যেহেতু বললেন, আপনি এর আগের দিকে দেখলে দেখবেন যে এই ধরনের যুদ্ধের বিরুদ্ধে কিন্তু মার্কিন জনগণের বিরোধিতা ব্যাপক ছিল। কিন্তু ওই যে সংখ্যাতত্ত্বের বিচারে শেষ বেলায় আপনি সিনেট বলেন, কংগ্রেস বলেন, এই জায়গাগুলোতে বিভিন্ন সময়ে সবসময় উইন ওভার করা গেছে এমনটি না। এইবার বরঞ্চ একটু ধারণা হচ্ছিল যে তারা কি করে না করে। কিন্তু তারাও তো আমরা দেখলাম যে যুদ্ধ জায়গাটা তারা বন্ধের জায়গা গেল না। সেইটা দিয়েই কথা বুঝতে হবে যে এত সবের পরে আপনি যদি এবার অন্যভাবে বিবেচনা করেন, ট্রাম্প সাহেব যে জিতে আসলো, তার এই যে পাগলামি বলেন, অন্য বলেন, তো জানার পরেও তো আমেরিকানরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করলো। এবং আমেরিকা ফার্স্ট, তার যে আধিপত্যবাদী পজিশন বিশ্বে রাখতে হবে, অন্ততপক্ষে আমেরিকার মধ্যে যারা বিবেচনা করে তারা তো এটাকে সাপোর্ট করেই আগাচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে আমি এটাকে অস্বাভাবিক দেখার পক্ষে না। কিন্তু আপনি যেটা বলছেন যে আমি তো দেখলাম কোন একটা আদালতে একজন নেভাল অফিসার, তিনি তো ঘোরতর বিরোধিতা করলেন এবং তিনি যাবেন না। তাই আমি বলি যে এই জায়গাগুলো কিন্তু আমার ব্যক্তিগত বিবেচনা, যুদ্ধটা প্রলম্বিত হলে এই জায়গাগুলো হয়তো আরও আমরা দেখতে পাবো। কারণ ইরানের পজিশন ওই অঞ্চলে, এটা গোলাম মাওলা রনি তুলনামূলকভাবে বিস্তারিতই বলেছেন, সেটা আমরা জানি। আর সবচেয়ে বড় কথা, আকাশ থেকে ওইগুলো করে শেষ বেলায় এটাকে দখলদারিত্ব জায়গায় যাওয়া বলে সুযোগ আরও বিবেচনায় দেখি না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আশপাশের যে দেশগুলো যাকে কেন্দ্র করে ওই ঘাঁটি থেকে তারা যে ভূমিকাগুলো পালন করার চেষ্টা করছে, ইরান তো হিসাব নিকাশ করে ওই জায়গায় তাদের অ্যাটাকটা চালু রাখছে। এবং দেখবেন যে তাদের মধ্যেও নানা ধরনের প্রতিক্রিয়া আছে। এবং আমেরিকাকে আস্তে আস্তে সুযোগ না দেওয়ার কথা, এগুলো কিন্তু আস্তে আস্তে আসছে। যেগুলো আসছে না তা না, এই তাদের ভূমি ব্যবহার করার জায়গাটা, হ্যাঁ বলছি সেই জায়গাগুলো আসছে। এইটাকে আমি মনে করি যে এই ধারাবাহিকতা আরো অনেক দিন চলবে। এই যে দুইটা যে ঘটনা বলি, যুদ্ধের মানে যুদ্ধবাজ অবস্থান আমেরিকার, আর আমেরিকান সিনেট কংগ্রেস তাদের অবস্থান, আবার জনগণের বিক্ষোভ, এটা চলবে। কিন্তু এই জায়গাটা আমার বিবেচনায় যদি জনগণের বিক্ষোভ আরও সংগঠিত হয়, বিশেষ করে আমেরিকান সেনা সরাসরি যদি মারা যাওয়ার জায়গাগুলো আরও বাড়তে থাকে, তখন হয়তো জনগণ আরও রুখে দাঁড়াবে। এরকম একটা জায়গা হলে, আর দুনিয়াব্যাপী এর প্রতিক্রিয়া, আমি পিপুলস প্রতিক্রিয়াই মিন করতে চাইছি, সেইটা হলে হয়তো বা তখন কিছুটা প্রেসারে পড়বে। আমি কিছুটাই খুব হিসাব করে বললাম, কিন্তু বড় প্রেসারে পড়বে যদি ইরান যে ধাঁচে আক্রমণ করছে সেই আক্রমণে যদি এই মিডল ইস্টের জায়গাগুলোতে অব্যাহত থাকে, তখন তারাও ইরানকে, আমেরিকাকে আলটিমেটলি চাপ দেবে যে এই জায়গাগুলো আপনার কাছে জিজ্ঞেস করি। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, মানে ফ্রান্স, জার্মানি বা যুক্তরাজ্যের যে অবস্থান, একটা পরিষ্কার অবস্থান তারা জানিয়েছে। আক্রমণ করবে কিনা সেটি পরের ব্যাপার। কিন্তু রাশিয়া এবং চীনের, আজকে একটি রিপোর্ট আমি পড়ছিলাম, এবং রাশিয়াও মানবিকতা বিরোধী এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, চীনও এরকম ভাষায় কথা বলছে। কিন্তু গোপনে বা ভেতরগতভাবে কি হচ্ছে সেটা আমরা জানি না। কিন্তু প্রকাশ্যে, যদিও তাদের মধ্যে কিন্তু দুই দেশের সাথে দ্বিপক্ষিক কিন্তু অনেকগুলো চুক্তি আছে এবং তার মধ্যে সামরিক সরঞ্জামও, কিন্তু যুদ্ধের বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তাদের অবস্থান কি হবে আসলে? আমার মনে হয় অবস্থানটা আমরা ইতিমধ্যে দেখেছি। একটা খেয়াল করেন, ওই যে বললেন যে একটা চুক্তি আছে, সেটা হচ্ছে যে ভবিষ্যতে একটা বিকল্প অর্থব্যবস্থা গড়ে তোলার যে ধারায় যাওয়া, চীন, রাশিয়া, ইরান মিলিয়ে আরও অনেকে আছে, তার সেই জায়গায় একটা বড় ধরনের কিন্তু চুক্তি আছে, নাই তা না। কিন্তু আর অস্ত্র, বিশেষ করে প্রযুক্তি দেওয়ার ক্ষেত্রে দুই দেশেরই কম বেশি আমরা জানি সেটা তারা দিচ্ছে। এর বাইরে সরাসরি অংশগ্রহণের জায়গাটা থাকার জায়গাটা কিন্তু দৃশ্যমান হচ্ছে না, আমি হওয়াটাকেও দেখছি না। তার মধ্যে রাশিয়া, আপনি বোঝেন যে যত কথাই বলি না কেন, রাশিয়া তো তার ইউক্রেন যুদ্ধ নিয়েই তো সংকটের মধ্যে আছে, নাই তা তো না।
সুতরাং সেই জায়গা থেকে অন্য একটা ভূমিকায় যাওয়া তাদের জন্য কঠিন। আর চীনের সেই তো জায়গায় তো রাজনীতি আমরা ইরানের জানি। একটা সহায়তা ভূমিকা ছিল। হ্যাঁ, আপনি ইউক্রেনের না সাথে যুদ্ধ সেটা যুদ্ধের পর। আছে যার জন্য রাশিয়াও তাকে নানা ধরনের সহায়তার কাজটা কিন্তু করছে না তা না, সেইটা করবে, কিন্তু এর বাইরে যে তারা এসে সরাসরি আরো বেশি যুদ্ধে লেগে অংশগ্রহণ থেকে করা। সরাসরি ঘোষণা দিয়ে সেই জায়গাটা মনে হয় তো মোটেই যাওয়ার জায়গা যাবে না। আর চীনের জায়গাটা আমরা যেটা তো দেখতে পাচ্ছি, চীনের দেখবেন হরমুজ প্রণালীতে তো সে আবার চীনের জন্য যে তেল এই জায়গাগুলো করে দিচ্ছে। তার মানে আমার ধারণা চীনের প্রধানত প্রযুক্তি সহায়তা এবং অন্য সহায়তাগুলো, সরঞ্জাম বন্য যেগুলো আছে সেই জায়গাটাই প্রধানত থাকবে। এবং এটা তো একটু প্রলম্বিত সহায়তার যুদ্ধের- জায়গা বোধ হয় কাস্পিয়ান সাগর ব্যবহার করে রাশিয়া এবং চীন দুজনই পারবে। না, সেটা পাবে, সেই এই জায়গাগুলো পাবে। আমার ধারণা এই জায়গাগুলো আরো বন্ধুত্বের বিবেচনায় ওই টেকনিক্যাল জায়গাটা থাকবে বলে মনে হয়। আর যদি যুদ্ধটা তো এখন তো যা দেখা যাচ্ছে হয়তো আর একটু দীর্ঘ জায়গায় যাচ্ছে, কারণ ট্রাম্প তো আগেও বললো সে 4 সপ্তাহ বলল, আবার ইরান কিন্তু পরিষ্কার বলছে যে শুরু করছে তারা শেষ করব আমরা। এবং তাদের কোনো আলোচনার জায়গায় প্রধান নেতা নিহত হওয়ার পরে তখন তারা তো বলছে যে ওরা রেড যে জায়গাটা সেটা ক্রস করে ফেলছে, সুতরাং আমাদের কাছে আর অল্টারনেট নাই। এটাই আরেকটা বিষয়। আমরা আমেরিকার এই জায়গাগুলো যেমন বলছি, এটা তো আমরা জানি ওই অঞ্চলে এই যুদ্ধের আরেকটা নতুন বিষয়, নতুন না পুরনো বিষয়টা হচ্ছে ইসরায়েল যাতে তার ওই অঞ্চল মিলে পুরো আধিপত্যটা বিস্তার করতে পারে। এখন সেই জায়গায় ইরানের আক্রমণ কি পরিমাণ তারা ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা কিন্তু এটা ভালোভাবে জানি না, আমি যতটুকু বুঝি, কারণ পশ্চিমা মিডিয়া তো এইগুলো তাদেরটাই প্রচার করে। এই জায়গাগুলো কি হচ্ছে না হচ্ছে সেটা যদি যথাযথভাবে জানা যেত যে ইসরায়েল আক্রমণের তার পরিণতি কি হচ্ছে, অন্য জায়গাগুলো পরিণতি কি হচ্ছে, অর্থাৎ ইরানের হামলার প্রতিক্রিয়াগুলো 6 শতাধিক মানে মার্কিন ইসরায়েলি হতাহতের কথা, কিন্তু তারা কিন্তু মাত্র 6 জনের কথা। হ্যাঁ, এই জন্যই আমি বলছি যে ওইটা কিন্তু তারা তো হাড়ে হাড়ে উপলব্ধি করবে এবং ইরান এখন যেটা শোনা যায় যে ধরুন আগে যে হয়তো একটা জায়গা থেকে চেন অফ কমান্ড একটা জায়গাতে যেটা করছিল, এখন তো নানা জায়গা থেকে মোজাইক ফেয়ারওয়ার্ড যেটাকে নানা ধরনের আক্রমণের জায়গায় চলে গেছে। তা সুতরাং এই যুদ্ধ এখনো যা দেখা যাচ্ছে হয়তো কন্টিনিউ করবে। কিন্তু আমি গুরুত্ব দিতে চাই যেটা আপনিও সূচনা আলোচনায় এবং অন্যটা করেছেন, যে আমাদের মতো দেশ, কারণ এই যুদ্ধের তো একটা অভিঘাত সারা বিশ্বে যেমন পড়ে, এই বিশ্বের কিন্তু সাধারণ মানুষের উপরেই সবচেয়ে বেশি প্রতিক্রিয়াগুলো হয়। কারণ আপনি এক একটা দেশের তার যে অর্থনৈতিক সংকট হলে প্রথমে এই জায়গাগুলো পড়ে। তো বাংলাদেশ এইখানে তো নানামুখী প্রতিক্রিয়া আছে, যেটা এই যে আমাদের যে হয়তো তেল এলএনজির কথা, কাতার এনার্জি তো টোটালি বন্ধ করে দিয়েছে, সেইটা একটা আছে, পলিটিক্যাল ইস্যু আছে, পলিটিক্যাল ইস্যু তো আছেই বটেই। যার জন্য দেখেন না আমাদের আমেরিকার পক্ষে থাকতে যে তারা নামটা উচ্চারণ পর্যন্ত করলো না, প্রথম দিন নিন্দা পর্যন্ত করতে পারলো না যথাযথভাবে এই জায়গাগুলো। এবং ইরান যে আক্রমণ করছে বরং তো সেইটারই বিরুদ্ধে আমাদের এইখানে পজিশন আছে। আমি সেই পলিটিক্যাল থেকে আরো গুরুত্ব যেটা আমি দিতে চাই, যেটা যদি দেরি হয় আমাদের যে ওইখানে যে আমাদের ভাইরা আছে তারা, আমি তাদের জীবনটাকে আগে বলি, অনেক সময় রেমিটেন্সের আলোচনা আগে আসে, কিন্তু জীবনটা তো আগে রে ভাই, এবং জীবনটা আগে, রেমিটেন্স পাঠানো তো পরে। যদি ওইখানকার সংকট আরো তীব্র হয় তাদের তো টিকে থাকাও কঠিন, কারণ কেউ কিন্তু যারা ওইখানে সাধারণ মানুষ থাকে তারা কিন্তু কোনো সঞ্চয় করে রাখে না, তারা কিন্তু পাঠিয়ে দেয়। 2 টাকা হলেও ওই চারানা খেয়ে 1 টাকা 75 পয়সা পাঠিয়ে দেয়। ওই এরকমই আমরা যা দেখি সাধারণ মানুষের। তো সেই জায়গাগুলোতে আরো সংকট হবে, এবং আমাদের দেশটা তো একটা নতুন সরকার আসার পরে এগুলো বুঝে নেওয়ার আগে এক ধরনের জটিল, সেটাও একটা যুদ্ধের জায়গা। এবং সেটা এক কথা বলতে পারি, আপনি দেখবেন কালকে যখন এই জিনিসগুলো আমরা জানছিলাম, প্রথম দিকে তো সরকার বলতে চাইলো যে অত প্রতিক্রিয়া হবে না, কিন্তু তারা কিন্তু কালকেই বুঝতে পারছিল যে একটা সংকট আসবে, এবং আমরাও তো নানাভাবে জানছিলাম, কথা হচ্ছিল। এবং আজকে মন্ত্রিসভার বৈঠকে তারা কতগুলো কাজটাও কিন্তু মানে সাশ্রয়ের কথা বললো। কিন্তু আমি এই পয়েন্টে একটু তুলতে চাই যে এইটা তুললো ঠিকই, কিন্তু আমাদের যে রিজার্ভের কথা বলা হলো, তাদের দেখলাম পেট্রোলের কথা বলা হচ্ছে 16 দিনের, অকটেনের কথা বলা হচ্ছে সম্ভবত 26 না 22 দিন, তারপরে যে ফার্নিশ অয়েল যেটা বিদ্যুতে দেয় 76 দিন, আর কিন্তু অলরেডি ওই হরমুজ প্রণালী হয়ে যেটা আমাদের আসে তাতে কিন্তু এলএনজি, তাতে কিন্তু বলা হলো 3টা গাড়ি আসায় মানে কন্টিনেন্টে আসার কোনো সমস্যা নেই, বিশেষ করে 5, 9 এবং 11 এগুলো অলরেডি চলে আসছে। তাহলে আমি পরেরটা না হয় বুঝলাম সমস্যা, কিন্তু তাতেও তো বাংলাদেশও বলছে তারা অস্ট্রেলিয়া অন্য জায়গায় হাত বাড়াচ্ছে। তো এই জায়গায় আমরা যাতে কোনো প্যানিক তৈরি অলরেডি কিন্তু হয়ে গেছে, এই ধরনের তৈরি হলে দেখবেন বাংলাদেশের মজুদদারি সহ নানা ঘটনাগুলো চিরাচরিত আমাদের, কিন্তু এই জায়গায় একটু হাত দিতে হবে, হাত দেওয়া জরুরি। এটা না দিলে আমি জানি না, এই জায়গা না করলে খালি সাশ্রয়ী
ওই জায়গাটা করলে ওটা দিয়ে কিন্তু আসলে খুব লাভজনক এই সংকটটা আমরা অতিক্রম করার জায়গায় যেতে পারবো আপনার বলে কাছে মনে